যখন একজন মহিলা বা নারী যখন সে হচ্ছে শারীরিক সম্পর্কে যাচ্ছে তখন হচ্ছে তার যোনিপথ থেকে রক্ত বের হচ্ছে এবং সেটা যদি হয়ে থাকে তার মানে সে হচ্ছে ভার্জিন। এটা হচ্ছে ভ্রান্ত ধারণা এবং এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ গুড মর্নিং বাংলাদেশ, আমরা প্রতিদিন সকালে এমন কিছু জানাতে চাই যা আমাদের দৈনন্দিন জীবনে জানা জরুরি। তেমনই বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব, যে বিষয় নিয়ে আসলে আমরা কথা বলতে চাই না বা কথা বলতে পারি না, এরকম একটা বিষয় থাকে। তেমনই একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সেক্স এডুকেশন। এবং সেক্স এডুকেশন নিয়ে আমরা কথা বলবো আজকে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট সেক্স এডুকেশনিস্ট এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার ডাক্তার নুসরাত জাহান দৃষ্টি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা এই যে বিষয়টা আজকে নির্ধারণ করছি, এটা আসলে খুবই দরকার। কিন্তু কেন দরকার? মানে আমার একটা প্রথম প্রশ্ন, যে আসলে সেক্স এডুকেশনটা আমাদের দৈনন্দিন জীবনে কেন দরকার, মানুষের জীবনে কেন দরকার? আসলে যদি এভাবে বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তো সেই ক্ষেত্রে আসলে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং আমরা যখন স্বাস্থ্যের কথায় আসি তখন সবসময় বলতে হয় যেটা আমরা কিনা ফলো করি বা যাকে আমরা মানি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী স্বাস্থ্য বলতে কিন্তু আমরা শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, এই দুটো বিষয়কে তো বুঝছি। এবং পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামতেই কিন্তু যৌন স্বাস্থ্যের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌন স্বাস্থ্য। এবং এই তিনটা জিনিস আসলে একটার সাথে আরেকটা হচ্ছে খুব একটা ব্রিজের মতো, তো একটার সাথে একটা সম্পৃক্ত। এই কারণেই যৌন স্বাস্থ্য বাহিরে বা যৌন স্বাস্থ্যকে বাদ দিয়ে কিন্তু স্বাস্থ্য না, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে যেহেতু জিনিসটা একটা নেতিবাচক বা একটা ট্যাবু হিসেবে কাজ করছে, এই কারণে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষাকে যৌন স্বাস্থ্যের সম্পৃক্ত যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ইতিবাচক একটা ভূমিকা রাখবে। তাহলে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যৌন শিক্ষা বা সেক্স এডুকেশনটায় আমাদের কি ধরনের, মানে এটা নিয়ে আমরা দেখছি যে মানুষের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে, কিংবা আমরা যদি অনেক ধরনের ট্যাবু কাজ করে বা এটার একটা মিসকনসেপশন আছে মানুষের মধ্যে। আসলে আমাদের মধ্যে, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন, আপনার কাছে যেসব রুগীরা বা যারা আসেন তারা মূলত কি ধরনের ভুল ধারণা যা তাদের মধ্যে বেশি, সেই বিষয়টা যদি একটু বলতেন। আমি আসলে যেহেতু আমার কাজটাই হচ্ছে সেক্স এডুকেশন নিয়ে এবং আমি সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে কাজ করছি, তো আমার কাজের লক্ষ্য বা মোটোটাই হচ্ছে মূলত সচেতনতা তৈরি করা, অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা। অনেকেই মনে করে থাকে বা অনেকে আমাকে বলে থাকে যে যেহেতু আমি ইউটিউব চ্যানেলে কাজ করছি, তো অনেকের একটা ধারণা থাকে কি যে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে তারা হয়তো বা বিজনেস পারপাসে কাজ করছে, একটা বাণিজ্যিক একটা চিন্তা ভাবনা থেকে। আসলে আমার কাজ করার শুরুটা কিন্তু বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনা থেকে না। আমার প্রথম থেকে এবং এখন পর্যন্ত আমার যে চিন্তা ভাবনাটা ছিল বা এখনো আছে, এবং আশা করি এভাবেই কাজ করে যাবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা তৈরি করা, এবং সেটা অবশ্যই যৌন স্বাস্থ্য নিয়ে বা যৌন শিক্ষা নিয়ে। এটা কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকজনের মধ্যে বা বেশিরভাগ মানুষের মধ্যেই আমাদের মাঝে যৌন স্বাস্থ্য নিয়ে বা শিক্ষা নিয়ে একটা মিথ বা একটা ভুল ধারণা রয়েছে, এবং সেটা দেখা যায় কি যে এক একটা পর্যায়ে এক এক রকম, বয়সের সাথে সাথে না এটা পরিবর্তনশীল। যেমন আপনি যখন আমরা যদি বয়ঃসন্ধিকালীন সময়টা ধরে থাকি, যে সেই সময় কিন্তু আমাদের শরীরে হরমোনের একটা তারতম্য হচ্ছে, এবং এই বাড়ন্ত বয়সে হরমোনের তারতম্যের কারণে কিন্তু মানসিক একটা পরিবর্তন আসছে, বাহ্যিক শারীরিক একটা পরিবর্তন আসছে, এবং সেটা কিন্তু আমাদের একদম সরাসরি যৌন এবং প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। তো সেই ক্ষেত্রে একজন বাচ্চা বা ওই যে শিশু যে কিনা হচ্ছে কিশোরী বয়সে যাচ্ছে বা বয়ঃসন্ধিকালীন সময় থেকে প্রাপ্তবয়স্ক জীবনে যাচ্ছে, তার মধ্যে কিন্তু অনেক ধরনের ধারণা থাকে বা অনেক ধরনের চিন্তা থাকে, অনেক কিছু প্রশ্ন থাকে। সেটা কিন্তু আমরা যদি সঠিকভাবে উত্তর দিতে না পারি তাহলে কিন্তু সে একটা ভুল ধারণার মধ্যে যায়, এবং তখনই কিন্তু আসলে এই যে শিক্ষাটা প্রয়োজন হয়। এবং একইভাবে দাম্পত্য জীবনে যখন যাচ্ছে নবদম্পতি, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ধারণা থাকে, যদি কিনা সে প্রাপ্তবয়স্ক জীবনে তার যদি ওই ধরনের সঠিক জ্ঞান বা সঠিক যৌন শিক্ষাটা যদি সে গ্রহণ করতে না পারে, পরবর্তীতে কিন্তু এটা তার দাম্পত্য জীবনে অনেক রকমের সমস্যা তৈরি করে। এই ধরনের আসলে আমরা যদি বলি যে বয়স ভেদে বিভিন্ন ধরনের ভুল ধারণার কারণে মানুষের অনেক ধরনের সমস্যা হতে পারে, বা ওই ভুল ধারণাগুলো ভাঙার জন্য আসলে আমি মূলত কাজ করে থাকি। এবং আমরা যদি ধারণার কথা বলে থাকি যেটা কেমন, যেমন ধরুন যে খুবই পরিচিত একটা প্রশ্ন, এটা সবাই জানে যে
স্বপ্নদোষ সবাই মনে করে থাকে যে স্বপ্নদোষ খুবই খারাপ, যেহেতু স্বপ্নের সাথে দোষের একটা সম্পর্ক এবং শব্দটা এমন ভাবেই তৈরি করা যে স্বপ্ন মানে দোষ বা দোষ মানে স্বপ্ন কিছু একটা এবং খুব খারাপ কিছু একটা বোঝায়, এবং এটা নিয়ে অনেকে কিন্তু রীতিমতো অনেক ভয় থাকে। অনেকে তো মনে করে থাকে যে স্বপ্নদোষ মানেই হচ্ছে তার শরীরের যে শক্তিটা সেটা হচ্ছে একদমই নিস্তেজ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, কিংবা পরবর্তীতে হয়তো বা স্বপ্নদোষের কারণে সে সন্ততি মানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে হয়তো বা সন্তান নিতে পারছে না, মানে এরকম একটা ভুল ধারণা তার মধ্যে থাকে, দুশ্চিন্তা থাকে। তো স্বপ্নদোষ একটা বিষয়। তো এরকম স্বপ্নদোষ ছাড়াও আরো বেশ কিছু, যেমন হচ্ছে মাস্টারবেশন আমরা কখনোই কিন্তু হচ্ছে প্রমোট করি না, আমরা বলি না যে আপনি হস্তমৈথুনে নিজেকে কখনোই অভ্যস্ত করা উচিত না, কিন্তু হস্তমৈথুনের সুফল কুফল এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার যৌন শিক্ষাটা প্রয়োজন বা যৌন শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইখানে আমি একটা সম্পূরকভাবে প্রশ্ন করতে চাই, যেটা আপনি অলরেডি বলছেন যে একটা হচ্ছে স্বপ্নদোষ যেমন আছে, তারপর হস্তমৈথুন, অনেকে এটা বেশি হয়, যাদের কম হয় বেশি হয়, মানে শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায় বা এটা ক্ষতিকর, যে মানে এটার সাথে আসলে কোনো ক্ষতিকর কোনো প্রভাব আছে কিনা, বা যদি ডাক্তারের কাছে যেতে হয় বা ডাক্তারের কাছে যাবে কিনা, এরকম বিষয় সম্পর্কে একটু জানতে চাই। স্বপ্নদোষের ক্ষেত্রে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আমরা মানে নাইটফল যেটা আমরা বলছি, যে অনেকে মনে করে থাকে যে এটা যেহেতু নাইটফল বা নাইটমেয়ার বলা হচ্ছে, যে রাতে হয়তো বা বেশি হচ্ছে, বা সবসময় অনেকের ক্ষেত্রে মনে হয় যে বেশিরভাগ সময় তাদের এটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্বপ্নদোষ বলতে আসলে কখন বলছি, স্বপ্নদোষটাকে আমরা অনেকটা ট্যাবের মতো ধরে নেই, কিন্তু এটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে বলতে চাই যে স্বপ্নদোষের বিষয়টা আসলে হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে যেটা হয় যে পুরুষদের একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু হচ্ছে সিমেন বা বীর্যটা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু প্রাপ্তবয়স্ক সময় থেকে শুরু হচ্ছে, যখন বাড়ন্ত বয়সে সে যাচ্ছে, কিশোর বয়স থেকে শুরু হচ্ছে, এবং এইটা আসলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সেখানে প্রতিনিয়ত শুক্রাণু তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু একটা পর্যাপ্ত একটা পরিমাণ থাকে। যখন সেই পরিমাণটা আমরা বলছি যে বেশি হয়ে যাচ্ছে বা ধরে রাখার যে ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা যখন থাকছে না, তখন কিন্তু সেটা উপচে পড়ে যায়। মানে আপনি ধরেন যে একটা গ্লাসে এতটুকু পানি ধরবে, যখন সেই পানিটার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে তখন স্বাভাবিক সেটা কিন্তু পড়ে যাবে। তো স্বপ্নদোষের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, আপনার অতিরিক্ত যে বীর্যটা বা প্রতিনিয়ত যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে বের হয়ে যাচ্ছে। এটা এমন না যে আপনি খারাপ কোনো কাজ করছেন বা খারাপ কোনো স্বপ্ন দেখছেন যার কারণে হচ্ছে, এমন হতে পারে যে আপনি স্বাভাবিক কাজকর্ম করছেন তখনও কিন্তু আপনার এটা হতে পারে, বীর্যটা বের হয়ে আসছে। কিন্তু অনেকে মনে করে যে যেহেতু এটা রাতে অনেকের হয়, তো তিনি মনে করে থাকেন যে এটা আসলে হচ্ছে তার জন্য ক্ষতিকর। আবার অনেকের ক্ষেত্রে এটা সকালবেলা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিশোরদের ক্ষেত্রে সকালবেলা হচ্ছে, আবার প্রাপ্তবয়স্ক জীবনেও কিন্তু এটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে এটা কিন্তু স্বাভাবিক, দোষের কিছু না, তবে অতিরিক্ত মাত্রায় যদি হয়ে থাকে এটা কিন্তু একদম এটা নির্ধারণ করার কোনো আছে কিনা? দেখুন, নির্ধারণ করার বলতে একদম স্বাভাবিকভাবে যদি বলি, ধরুন একজন মানুষ যখন স্বাভাবিক কাপড় চোপড় পরে স্বাভাবিক কাজকর্ম করছে, সে ঠিক আছে, কিন্তু হয়তো বা সে চাচ্ছে না, সে জানেও না ওই সময় দিনের বেলা বা সে নির্দিষ্ট একটা কাজে ব্যস্ত, সেই সময় হয়তো বা তার দেখা যাচ্ছে যে তার বীর্যটা বের হয়ে আসছে, এবং অতিরিক্ত বীর্য বের হয়ে আসার কারণে হয়তো বা তার কাপড় নোংরা হয়ে গেল বা সে একটা লজ্জা করা একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। তো তখন আসলে ঘন ঘন যখন এই জিনিসটা হবে, যেটা কিনা তার স্বাভাবিক কাজকর্ম করতে বাধা তৈরি করবে, তখন এটা মনে করতে হবে যে আসলে এই সময়টা হচ্ছে আপনার কোনো একটা সমস্যা বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অতিরিক্ত যখন কোনো কিছু সমস্যা তৈরি করে, যেটা কিনা আপনার স্বাভাবিক জীবন যাপন থেকে অস্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু এটা যে কোনো কারো ক্ষেত্রেই সমস্যা। খুব সুন্দর মানে বলেছেন, এটা আসলে অনেকের মধ্যে প্রচুর এই ভুল ধারণাটা আছে। তো এইটার ঠিক পাশাপাশি আমি যে যেমন হস্তমৈথুনের অনেকের থাকে, এটা যেমন বললেন যে এটাতে অভ্যস্ত করার কোনো প্ররোচনা না, কিন্তু মানে এই ক্ষেত্রেও অনেক ধরনের ভুল ধারণা আছে। আপনি নিশ্চয়ই সেই ভুল ধারণাগুলো সম্পর্কে জানেন, মানে সেইটা যদি একটু বলতেন। হস্তমৈথুন বা মাস্টারবেশনের ক্ষেত্রে দুটাই পরিচিত। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কখনোই বলি না যে হস্তমৈথুন আমরা কখনোই প্রমোট করছি না, আমরা অবশ্যই বলি যে যতটা সম্ভব হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে বিরত থাকতে হবে। এমনকি বিভিন্ন ধর্মেও কিন্তু এটাকে নিষেধ করা হয়েছে। আমি আসলে ধর্মীয় দিকটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আসলে বিজ্ঞানসম্মত বা চিকিৎসা বিজ্ঞানের যে ভাষা রয়েছে সেখান থেকে যদি আমরা বলতে চাই যে মাস্টারবেশন আমরা কখনোই বলছি না যে খুব একটা ভালো বা আসলেই ভালো, কিন্তু যখন একজন ব্যক্তি, ধরুন একজন ব্যক্তি অবিবাহিত এবং প্রাপ্তবয়স্ক, এবং প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার কিন্তু একটা যৌন চাহিদা কাজ করে, হয়তোবা তার সেই সময় তার সঙ্গী নেই তার পাশে,
সেই ক্ষেত্রে তিনি পাচ্ছেন না তার সঙ্গীকে বা তিনি অবিবাহিত, তখন তার ক্ষেত্রে আসলে অন্য কোনো অপশন থাকে না বা অন্য কোনো উপায় থাকে না। সেই ক্ষেত্রে হয়তোবা তিনি মাস্টারবেশন বা হস্তমৈথুনের মাধ্যমে তার যে যৌন চাহিদা সেটা তিনি নিবারণ করছেন। কিন্তু যখন এটা অতিরিক্ত পরিমাণে করবেন তখন কিন্তু তার জন্য এটা সমস্যা হতে পারে। কিরকম? আমরা হস্তমৈথুন বলতে বুঝাচ্ছি যে হস্তমৈথুনের ক্ষেত্রে কিন্তু যৌন চাহিদাটা সে ব্যক্তি তার নিজের হাত দিয়ে তার যৌন চাহিদা নিবারণ বা মেটানোর চেষ্টা করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো কাজ কিন্তু হাত দিয়ে করি, বেশিরভাগ কাজই আমাদের দুই হাত দিয়ে করতে হয়। তো আপনি যখন একটা কাজ, যখন আপনার অন্য একটা কাজে বিজি থাকে বা ব্যস্ত থাকে, সেটা হস্তমৈথুনের ক্ষেত্রে বা মাস্টারবেশনের ক্ষেত্রে, আপনি কিন্তু তখন অন্য আদার্স যে আপনার অন্যান্য যে কাজগুলা, রুটিন ওয়ার্কগুলো, সেগুলো কিন্তু আপনি ঠিকভাবে করতে পারবেন না। তার মানে আপনার স্বাভাবিক কাজকর্ম কিন্তু ব্যাহত হবে। অর্থাৎ আপনি যখন অতিরিক্ত মাত্রায় এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন বা আপনার অভ্যাস হয়ে যাবে, যেটাকে কিনা আমরা বলে থাকি বদ অভ্যাস, সেটা করা যাবে না। কিন্তু যখন আপনি দেখছেন যে বিশেষ ক্ষেত্রে, সেই ব্যাপারটা কিন্তু আলাদা। ওইটা আলাদা। আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন, এইটা রিলেটেড আরেকটা করতে, সেটা হচ্ছে যে অনেকে বলে এটা আসলে কি ছেলেদেরই হয় নাকি ছেলে মেয়ে দুজনেরই, যেমন নাইট মেয়ার যেটা বলি বা স্বপ্নদোষের, এটা কি মেয়েদের মধ্যে হয় কি? নারী পুরুষ উভয় ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে জিনিসটা বা বিষয়টা সবচেয়ে বেশি পরিচিত। কেন? মাস্টারবেশন, ইভেন নাইটফল বা নাইটমেয়ার বা স্বপ্নদোষ, হস্তমৈথুন, সবগুলোই আসলে আমরা পুরুষদেরকে দিয়ে চিন্তা করি বা পুরুষদের কথাটাই বেশি আসে। এটার একটা কারণ হচ্ছে যে আমরা যখন পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, যখন আমরা হচ্ছে যৌনাঙ্গর বিষয়টা নিয়ে চিন্তা করব, প্রজনন তন্ত্রের যে বিষয়টা, গঠনটা, নারী পুরুষের ক্ষেত্রে গঠনটা কিন্তু কিছুটা ভিন্ন, শারীরিক যে অবকাঠামো, বাহ্যিক দিক থেকে এবং অভ্যন্তরীণ দিক থেকে। সেই ক্ষেত্রে যখন আমরা যৌনাঙ্গর দিকে যাচ্ছি, আপনি খেয়াল করে দেখবেন যে পুরুষ লিঙ্গ কিন্তু বাহির থেকে বোঝা যাচ্ছে বা দৃশ্যমান হচ্ছে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীদের যে যোনিপথ, এটা কিন্তু আসলে ভেতরে থাকছে, এটা কিন্তু বাহির থেকে খুব একটা বোঝার উপায় নেই। তো সেই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেহেতু আপনার যখন নাইট মেয়ার হচ্ছে, যখন বীর্যটা বের হয়ে আসছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা অনেক সময় হচ্ছে হয়তো বা বোঝা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে। নারীর ক্ষেত্রে এটা কিন্তু আসলে হচ্ছে, আমরা বলছি না যে সংখ্যাটা কম, কিন্তু নারীর ক্ষেত্রে বুঝার যে পরিস্থিতি, সেই সুযোগটা কম, যার কারণে আসলে পুরুষদেরটা অনেক বেশি হচ্ছে আমরা জানি, মানে আমরা জানি বা চর্চায় আসছে বা এরপরে আরেকটা যেটা প্রশ্ন থাকে বা অনেকেই আসে, মানে আমাদের কাছেও প্রশ্ন করে অনেক সময়, যে মানে বিশেষ করে ইউটিউবে বা ইয়েতে কমেন্টস করে, যে যাদের ধরেন অতি চিন্তা থাকে যে আসলে তাদের যখন বিয়ের পরে আর কি সেক্সুয়াল লাইফটা আসলে ঠিকঠাক মতো হবে কিনা, মানে এটা নিয়ে তারা আগেই চিন্তিত হয়ে থাকে। মানে এই চিন্তাটা আসলে কখন হওয়া উচিত, কখন হওয়া উচিত না, আমি প্রশ্নটাকে আপনাকে বোঝাতে পারলাম কিনা? মনে হয় আমি একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, যে আমাদের দেশে নারী পুরুষদের মধ্যে অনেকের ক্ষেত্রে বিয়ের আগে একটা দুশ্চিন্তা কাজ করে, যে আমি পারবো কিনা, বা আমার পার্টনারকে আমি হচ্ছে সন্তুষ্ট করতে পারবো কিনা, কিংবা সে কেমন হবে বা তার চাহিদাটা কিরকম হবে, একসাথে হচ্ছে ঠিক মতো জীবনযাপন বা আমাদের যৌন জীবনটা কিরকম হবে। কারণ এই যে চিন্তা ভাবনা বা এই যে দুশ্চিন্তা বলবো না, তবে এই চিন্তাটা আসাটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অস্বাভাবিক কখন হবে, যখন কেউ এই জিনিসটাকে অতিরিক্ত ভাবে চিন্তা করবে এবং দুশ্চিন্তার কারণ হয়ে যাবে, এবং পরবর্তীতে দেখা যায় যে অনেকের মধ্যে একটা ফোবিয়া কাজ করে, ভয় কাজ করে, বিয়ে করতে চান না, বা হচ্ছে মানে তার মধ্যে একটা ভয় যে তিনি হয়তোবা তার সঙ্গীকে স্যাটিসফাই করতে পারবেন না, সন্তুষ্ট। এমনকি এই সমস্যাগুলো কিন্তু বিয়ের পরেও দেখা যায়, তবে বিয়ের আগেও দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে এই যে বিয়ের আগে যে সমস্যা বা বিয়ের পরবর্তীতে যে সমস্যাগুলো, যে ভয়গুলো কাজ করে, আমরা যদি বলি যে যৌন শিক্ষা বা সেক্স এডুকেশনটা তো আসলে পজিটিভলি বা ইতিবাচক ভাবে আমরা সবাইকে শেখানোর জন্য উৎসাহ করতে চাচ্ছি বা আগ্রহ তৈরি করতে চাচ্ছি। তো কেউ যখন আসলে ছোটবেলা থেকে প্রাপ্তবয়স্ক জীবন থেকে যতটুকু বয়সে যতটুকু তার প্রয়োজন, সেভাবে যদি তাকে শিক্ষাটা দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে ভয়টা, এটা কিন্তু অনেক আগে থেকে দূর হয়ে যায়। এবং বিদেশে, আমাদের দেশে যদিও এটা একদমই নতুন, কিন্তু পাশ্চাত্যে বা বিদেশে কিন্তু বিভিন্ন ধরনের কাউন্সেলিং সেশন আছে। এই কাউন্সেলিংটার যেহেতু কথা বললেনই, এই কাউন্সেলিংটা আসলে প্রসিডিউরটা, মানে ধরেন আমরা আসলে যেরকম বাবা ছেলেকে বলতে পারছে না বা ভাইকে বিষয়টা আসলে ওইভাবে বলতে পারছে না, কিন্তু আসলে প্রসিডিউরটা কিভাবে করলে এটা আসলে কাউন্সেলিংটা করা সম্ভব আমাদের পার্সপেক্টিভে? কাউন্সেলিং এর ব্যাপারটা ক্ষেত্রে আসছে যে আপনি যেটা বলছিলেন যে বিয়ের আগে যে ভয়টা কাজ করে, তো বাহিরের দেশে কাউন্সেলিং এর অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে হচ্ছে যারা বিয়ে করতে যাচ্ছে, প্রি ম্যারিটাল একটা কাউন্সেলিং সেশনই আছে। তো আপনার বিয়ের আগে যারা আপনি ভয় না পান, বা আপনার দাম্পত্য জীবনটাকে আপনি কিভাবে হচ্ছে এনজয় করবেন, উপভোগ করবেন, সেটার উপরে কিন্তু কাউন্সেলিং হচ্ছে। আমাদের দেশে আসলে এগুলো এখনো এতটা পরিচিত না, তবে
পরিচিতি লাভ করছে, কারণ আমি এখন দেখি যে অনেকেই আসেন আমার কাছে আচ্ছা, যে তিনি বিয়ে করতে যাচ্ছেন, কিভাবে কি করবেন, বা একদম নতুন দম্পতি তারাও আমার কাছে আসেন, তারা জানতে চান যে কিভাবে তাদের নতুন দাম্পত্য জীবনকে তারা ভালোভাবে উপভোগ করতে পারবেন, যেন তাদের মধ্যে দাম্পত্য জীবনে কোনো ঝামেলা না হয় বা যৌন জীবনে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কাউন্সিলিং এর কথা বলছেন, কাউন্সিলিংটা আসলে এটা নির্ভর করছে অবস্থানের উপর, ব্যক্তির অবস্থান এবং পরিস্থিতির উপর। ধরুন একদম যারা নতুন বিয়ে করতে যাবে কিন্তু ভয় পাচ্ছে, বুঝছে না যে কিভাবে কি করবে, তারা প্রি ম্যারিটাল কাউন্সিলিংটা নেবে। আবার বিয়ে হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, বা নবদম্পতি একদম নিউলি ম্যারিড কাপল, তারাও বুঝতে পারছেন না যে কিভাবে কি করা উচিত, বা কিভাবে অনেক সময় হয় কি যে অনেকে কিন্তু বাচ্চা নিতে চাচ্ছেন, সবকিছু স্বাভাবিক, শরীরে অন্য কোনো শারীরিক সমস্যা নেই, মানসিক সমস্যা নেই, স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই, একদম সুস্থ মানুষ, সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা বাচ্চা গ্রহণ করতে পারছেন না, বা কনসিভ হচ্ছে না। তো দেখা যায় অনেক সময় কথা বলে বোঝা যায় কি যে তারা সন্তান গ্রহণের বা সন্তান ধারণের, আমরা বলছি যে সহবাসের যে স্বাভাবিক যে নিয়মটা আছে, সেই জিনিসটা হয়তো বা তারা জানে না, সেই জিনিসটা তারা মানতে পারছে না। কিংবা আমরা যদি বলি যে হয়তোবা সহবাসের ক্ষেত্রে দম্পতি, ম্যারিড কাপল, হাজবেন্ড ওয়াইফ, তারা সঠিকভাবে মেলামেশা করছেন, কিন্তু তারপরও আপনি যখন টেকনিক্যালি যাবেন, আপনি যখন চিন্তা করবেন যে আপনি একটা বাচ্চা গ্রহণ করতে যাচ্ছেন বা বাচ্চা নিবেন, সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনার সপ্তাহে কয়দিন সহবাসে যাওয়া উচিত, বা কোন কোন নিয়মগুলো মেনে চলা উচিত। আপনি যখন একটা রুটিনের মধ্যে যাবেন, তখন কিন্তু আপনার খুব সহজে বাচ্চা গ্রহণটাও সম্ভব হবে। সেই বাচ্চার কিন্তু আমরা যদি বলি যে পুষ্টি গুণাগুণটা বা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সেটাও ভালো হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যখন আপনি আসলে পরিকল্পনা করে করবেন, তখন কিন্তু সব দিক থেকে মা, বাচ্চা অর্থাৎ সন্তান, হ্যাঁ, সবাই কিন্তু ভালো হবে, সবার জন্য ভালো হবে। তো প্রত্যেকটা কাউন্সিলিং আসলে নির্ভর করছে ব্যক্তির পরিস্থিতির উপর, অবস্থানের উপর। আচ্ছা, এইখানে আমি আর একটা প্রশ্ন করতে চাই সম্পর্ক হিসেবে, যেমন আপনি একটা খুব চমৎকার কথা বলেছেন যে সব সুস্থ, কিন্তু আসলে কি প্রসিডিউরে তারা মেলামেশা করবে সেটাই জানে না, কিন্তু বাচ্চা হচ্ছে না। এটার কারণে কিন্তু তারা যাচ্ছে কোন মানে ডাক্তার, হয়তো গাইনির কাছে যাচ্ছে, অথবা ইনফ্যান্ট মনে করছে যে বন্ধাত্ব হলো কিনা। এইখানে আসলে এরকম সমস্যা দেখা দিলে আসলে আগে কাদের কাছে যাওয়া দরকার বা কি করা দরকার, এটার কোনো আছে কিনা? অবশ্যই যে কোন কোন সমস্যাগুলো হলে আগে আপনি একজন ধরেন যারা সেক্সুয়াল এডুকেশন নিয়ে কাজ করছে তাদের কাছে যান বা কাউন্সিলরের কাছে যান, সেটা যদি একটু আইডেন্টিফাই করেন। হচ্ছে কি, মানে আমার কাছে মনে হয় যে যে কোনো ধরনের, আমরা যখন বলি যে একটা কাজ যখন আমরা টিম ওয়ার্ক করি, টিম ওয়ার্ক হলে কিন্তু কাজটার ফলাফলটা খুব ভালো হয়, অনেক ভালো, এবং ফলাফলটা খুব তাড়াতাড়ি হয়। তো আপনি যখন কোনো একটা সমস্যা মনে করছেন, বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা যখন হচ্ছে, সেটা হতে পারে শারীরিক কিংবা মানসিক বা যৌন স্বাস্থ্য সম্পৃক্ত, তো সেই ক্ষেত্রে হয় কি যে টিম ওয়ার্কটা অনেক বড় একটা ব্যাপার। কিরকম যে কোনো সমস্যা অনেক সময় শুধুমাত্র একজন চিকিৎসকের দ্বারা হয়তো বা সমাধান করা সম্ভব হয় না। যেমন আমরা অনেক সময় বলি যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, হ্যাঁ, বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু এই ধরনের পেশেন্ট যারা ভুগছেন পিসিওতে, তাদের ব্রণ হয়। তো তাদেরকে দেখা যাচ্ছে যে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হচ্ছে, ত্বকের বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে যেতে হচ্ছে। আবার তাদের কিন্তু হরমোনেরও একটা সমস্যা থাকে, তো তাদেরকে কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টের কাছেও যেতে হচ্ছে। আবার তাদের যেহেতু মাসিকটা, মেনস্ট্রুয়েশনটাও ইরেগুলার, সঠিকভাবে হচ্ছে না, বাচ্চা নিতে হয়তো সমস্যা হতে পারে বা হচ্ছে, গাইনোকোলজিস্টের কাছেও যেতে হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ গাইনি বা প্রসূতি, ওনাদের কাছে, বিশেষজ্ঞদের কাছে যেতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস না, টিম ওয়ার্ক যখন আপনি করবেন তখন কিন্তু জিনিসটা অনেক ভালো হয়। তো আপনাকে আসলে মাথায় রাখতে হবে যে আপনার প্রধান সমস্যা কোনটা, সেইটা প্রথমে প্রাথমিক পর্যায়ে কার কাছে যাওয়া উচিত, এবং সেখান থেকে আপনাকে আসলে আর কার পরামর্শ নিলে সহায়ক হবে আপনার জন্য, বা আপনার ফলাফলটা পেতে সুবিধা হবে। মানে এমন না যে আমি কাউন্সিলরের কাছে গেলাম, উনি সকল সমস্যার সমাধান করে দিলেন, বা একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে গেলাম, উনি সকল সমস্যার সমাধান করে দিলেন। এখানে আসলে অনেক সময় কিন্তু আবার পুষ্টিরও একটা প্রয়োজন আছে, নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদদের ভূমিকাও এখানে অনেক গুরুত্বপূর্ণ। আবার দেখা যায় যে আপনার একজন মানুষ ধরেন সব দিক থেকে সুস্থ, কিন্তু তার ওবেসিটি অনেক বেশি বা কোনো ডিসএবিলিটি আছে শারীরিকভাবে, সেই ক্ষেত্রে কিন্তু একজন থেরাপিস্টের কাছে যেতে হতে পারে। তো এটা আসলে নির্ভর করছে, আমার কাছে মনে হয় সবসময় প্রত্যেকটা জিনিস একটা টিম ওয়ার্ক, টিমটা যত ভালো হবে তত ফলাফলটা তত ভালো হবে। এখন একটা বিষয় জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে অনেকের ধরেন ধারণা থাকে, যেহেতু এটা নিয়ে খুব মানুষের এই সেক্সুয়াল এডুকেশন বা সেক্সের বিষয়গুলো নিয়ে মানুষের খুব চিন্তা থাকে, অরিত থাকে।
আমার প্রশ্ন মোটা দাগে যে যাদের বাংলাদেশে ধরেন যাদের সেক্সুয়াল প্রবলেম বলে যারা মনে করছে বা প্রবলেম থাকলেও এটা আসলে কি কিউরেবল না মানে ভালো হয় না, এটা যদি জানতে চাই। আচ্ছা, আমার কাছে মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমরা যেটাকে সমস্যা মনে করি, সমস্যার একটা সমাধান আছে। সেটাও হতে পারে ভালো বা খারাপ, যেটাই বলি না কেন, কিন্তু সমস্যার আসলে সমাধান আছে। এবং সমস্যা মনে করা মানেই হচ্ছে সেটা সমাধান নিশ্চিত। এটা একটা। এখন হচ্ছে যে সমস্যাটা কি, এটা আগে বুঝতে হবে। আমি যে জিনিসটাকে সমস্যা মনে করলাম সেটা আসলে কোনো সমস্যা কিনা, এটা অনেকে বুঝতে পারে না, বিশেষ করে সেক্সুয়াল প্রবলেম যারা মনে করে থাকেন। কারণ আমি যতগুলো পেশেন্ট দেখে আসছি বা আমার কাছে মনে হয়েছে যে অনেক ধরনের সমস্যা থাকে, মেটাবলিক অনেক প্রবলেম থাকে, বা হচ্ছে অনেকের ক্রনিক কোমরবিড কন্ডিশন অনেকে ভুগেন, যাদের অনেকদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজের সমস্যা আছেন, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে, বা ওবেসিটি থাকে। এটা যেমন আছে, কিন্তু অনেক সময় দেখলাম যে একদম স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক, কিন্তু উনি যে সমস্যাটাকে মনে করছেন যে অনেক বড় সমস্যা, আসলে ওইটা এমন কোনো সমস্যা না। কাউন্সিলিং এর মাধ্যমে বা হচ্ছে তাকে যদি একটু এডুকেশন দেওয়া যায় ভালোভাবে, সঠিক আমরা যদি বলি যে প্রসেসটা বোঝানো যায় যে এইভাবে এটা করা উচিত, বা এটা ঠিক বা এটা বেঠিক। কারণ হয় কি যে ছোটবেলা থেকে আমাদের মস্তিষ্কে এমন ভাবে আমরা আসলে এক পরিবেশে বড় হয়েছি যে অনেক কিছু আমরা সহজে নিতে পারি না। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে এখনো আমরা জানি মাসিক খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, বিশেষ করে মেয়েদের জন্য, নারীর জন্য। এবং এটা কিন্তু নারীর জন্য একটা মানে ব্লেসিংস না, একটা তো আশীর্বাদ। কারণ মাসিক না হলে তো হচ্ছে একজন নারী কখনই মা হতে পারবেন না। অথচ খেয়াল করে দেখেন যে এখন পর্যন্ত আমরা যখন মাসিকের জন্য, আমরা যখন মেনস্ট্রুয়েশনের জন্য প্যাড নিতে যাচ্ছি, স্যানিটারি ন্যাপকিন কিনতে যাচ্ছি, কোনো দোকানে আমি দেখি না যে এটা আপনার ঠিক ওইভাবে খোলা প্যাকেটে দিয়ে দিচ্ছে। এটাকে আড়াল করে দেওয়া হচ্ছে, হয় একটা কাগজে মোড়ানো হচ্ছে, কাপড়ে মোড়ানো হচ্ছে, পলিতে দিয়ে দেওয়া হচ্ছে, এবং অনেক সময় ঢেকে দেওয়া হচ্ছে। আবার অনেককে দেখলাম যে মানে দোকানে গিয়ে বা যারা যাচ্ছে কিনতে গিয়েও কিন্তু বলে না, জাস্ট দেখাই দিচ্ছে অথবা হচ্ছে লিখে দিচ্ছে। তো এই যে মানে এই জিনিসগুলো হচ্ছে কি যে সমস্যা কোনটা, এইটা আসলে বুঝতে হবে। আমি দোকানে গিয়ে স্যানিটারি ন্যাপকিন চাচ্ছি, এইটা কি সমস্যা, নাকি উনি আমাকে কাগজে মুড়িয়ে স্যানিটারি ন্যাপকিনটা দিচ্ছেন এইটা সমস্যা, নাকি আমার হচ্ছে রেগুলার যে মেনস্ট্রুয়েশন হচ্ছে এইটা সমস্যা, নাকি মানুষ এই জিনিসটাকে এমন ভাবে ট্যাবু হিসেবে তৈরি করেছে যে আমরা জানি স্বাভাবিক, কিন্তু তারপর আমরা এটাকে অস্বাভাবিক হিসেবে নিচ্ছি। তো এটা আসলে আপনাকে আগে বুঝতে হবে যে আসলেই যেটা সমস্যা হিসেবে আপনি মনে করছেন এটা আসলে সমস্যা কিনা, তাহলে সমাধানটা সহজ। এইটার আমি একটু মানে ধরেন মোটা দাগে আরেকটা মানে এইটাই প্রশ্ন, যে ধরেন আপনার কাছে যে রোগীগুলো আসে বা যারা আসে তাদের সমস্যাগুলো আসলে কত ভাগ যে আসলে এইটা কোনো সমস্যাই না, বা কতজনের হয় যে আসলে সমস্যা? গতকালকের ঘটনাই বলি। গতকালকে হচ্ছে মানে শুনেন, একটা জিনিস আমি বিশ্বাস করি যে সবকিছুর মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। মানে রোগ বা যে কোনো সমস্যার সমাধান হচ্ছে সৃষ্টিকর্তার মাধ্যমে হয়ে থাকে, আমরা হচ্ছে একটা উসিলা বা মাধ্যম। তো আমার পরিচিত একজন মানে উনি হচ্ছে, আমরা যাকে বলি যে মসজিদে নামাজ পড়ায় ইমাম সাহেব, তো উনার হচ্ছে বিয়ে হয়েছে 6 মাসের বেশি হয়েছে। তো উনি কিন্তু কিছুদিন আগে আমার কাছে আসছিলেন, 2 মাস হচ্ছে। তো উনি জানতে পেরেছেন কোনোভাবে, হয়তো বা ইউটিউব কন্টেন্ট দেখে যে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি বা এগুলোর চিকিৎসা করি। তো উনি আমার কাছে ওনার ওয়াইফ সহ আসলেন, এসে বললেন যে ওনারা এরকম চেষ্টা করছেন 6-7 মাস ধরে, কিন্তু কনসিভ করতে পারছেন না। আসলে 6-7 মাস ধরে চেষ্টা করাটা খুব একটা সময় না, কারণ আমরা বলি যে অন্তত 2 বছর ধরে চেষ্টা করার পরে যদি কারো বাচ্চা গ্রহণ না হয়, সেই ক্ষেত্রে সেটাও বন্ধাত্ব আমরা বলছি না, কারণ তারপরেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে, সুচিকিৎসা রয়েছে। তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ওনাদের সাথে একটু কথা বলে দেখি। কথা বলে দেখার পরে বুঝলাম যে আসলে ওনারা সহবাসের যে স্বাভাবিক যে প্রক্রিয়াটা মেনে চলছেন, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরও কোনো একটা জায়গায় মিসিং। সেই জিনিসগুলো ওনাদেরকে ধরে দিলাম। এবং সবচেয়ে ভালো লাগলো কি যে গতকালকে উনি আমাকে ফোন করে বললেন যে ওনার বেবি মানে ওয়াইফ হচ্ছে কনসিভ করেছেন। তো ওনাকে আমি হচ্ছে বললাম যে আসলে কনসিভ করার পরে দায়িত্বটা আসলে একজন হচ্ছে গাইনি বিশেষজ্ঞ। তো ওনাকে আমি পরামর্শ দিলাম যে আপনি অমুক জায়গায় দেখান, ওখানে ভালো চিকিৎসা পাবেন। কারণ এই পর্যন্ত আমার অংশটা ছিল যে তারা যেন কনসিভ করতে পারে, কারণ আমি দেখলাম যে তাদের সবকিছু স্বাভাবিক, শুধু তাদের কিছু জায়গায় একটা ধারণা, যেমন হয় কি যে এটা আসলে উনাকে আমি বলছি না, এটা আমাদের বেশিরভাগ সবার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি কি যে স্বামী স্ত্রীর মধ্যে
এইটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা ঠিক, এটা করা বেঠিক, বা এইভাবেই করতে হবে, এই যে একটা ছক বাঁধা নিয়ম, এই নিয়মটা থেকে অনেকেই বের হয়ে আসতে পারে না। তো যার কারণে দেখা যায় যে অনেক কিছু খুব সহজ, কিন্তু তারপরেও কেন জানি তাদের জীবনে জিনিসগুলো জটিল হয়ে যায়। আপনার এই প্রশ্ন ধরেই আমি শেষ করতে চাই আরেকটা প্রশ্ন করে। এই প্রশ্নটার আপনি যেটা বললেন যে এই যে ছকগুলা বাঁধে বা একটা ধারণা করে নেয়, সেই ক্ষেত্রে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আসলে ধরেন আমাদের যে আছে যে বিয়ের পরে প্রথম রাত বা আসলে হাজব্যান্ড ওয়াইফের যে ফার্স্ট কি বলে এই যে শুরুটা, আসলে শুরুতে কোন জিনিসগুলো আসলে ফলো করা উচিত, বা মানে যে বিষয়গুলো ফলো করলে আসলে কোনো ধরনের প্রবলেম হবে না বা কমে যাবে, এইটা যদি একটু বলেন। যদি আমরা বলি যে হচ্ছে একদম নিউলি ম্যারিড কাপল, একদম যে বিয়ে হয়ে গেছে বা বিয়ে হবে, হ্যাঁ, তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় তো আগে থেকে জানা থাকে কার সাথে বিয়ে হচ্ছে, আবার অনেক সময় হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ থাকে, জানাও থাকে না। তো সেই ক্ষেত্রে যদি জানা থাকে তাহলে ভালো, যে হাজব্যান্ড ওয়াইফ কে কে দুজনের যদি পরিচিত হয়ে থাকে আগে থেকে, সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ নেগেটিভ না পজিটিভ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে যদি নারীর ক্ষেত্রে নেগেটিভ থাকে বা পুরুষদের ক্ষেত্রে পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থেকে থাকে। এই কারণে আমরা হচ্ছে ব্লাড গ্রুপটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকি, এবং আমরা কিন্তু বলে থাকি অনেক সময় যে আপনি বিয়ে করার আগে জানতে হবে যে ছেলে মেয়ের রক্তের গ্রুপটা কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া আমরা বলে থাকি যে ধরুন দুইজনেরই, বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে কিছু টিকা রয়েছে বা ভ্যাকসিন রয়েছে, সেগুলো দেওয়া আছে কিনা সেগুলো দিয়ে দেওয়া উচিত। যেমন হচ্ছে আমরা জানি যে জরায়ু ক্যান্সার এখন অনেক নারী মারা যাচ্ছে, হ্যাঁ, জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তো সেই টিকাগুলো আসলে তার দেওয়া আছে কিনা। কিংবা আরেকটা জিনিস হচ্ছে যে বেসিক, যেটা হচ্ছে আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা যৌনবাহিত যে রোগগুলো রয়েছে, এটা তো আসলে যৌনবাহিত জীবাণুর কারণে হয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রথম থেকেই, একদম বিয়ের প্রথম রাত থেকেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যার সাথে শারীরিক সম্পর্কে যাচ্ছেন, আপনার যে স্ত্রী বা স্বামীর সাথে, সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা আগে থেকে করে ফেলা উচিত। পরিবার পরিকল্পনা অর্থাৎ হচ্ছে যে আপনি অবশ্যই আপনাকে কন্ডম ব্যবহার করা উচিত, যেটা কিনা আপনার এসটিডি বা এই যে যৌনবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে সতর্ক রাখবে বা সুরক্ষিত রাখবে, এটা একটা বিষয়। এছাড়া আপনি যদি বাচ্চা খুব শীঘ্রই গ্রহণ করতে না চান, তাহলে আপনি একটা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে চলে যান, পরিবার পরিকল্পনা পদ্ধতি নেন। কারণ আপনি যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ না করেন, দেখা যাচ্ছে যে হয়তো একটা মিসক্যারেজ হয়ে গেল, আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু মা বাচ্চা সবার জন্যই কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এছাড়া আরো কিছু নিয়ম থাকে, যে ধরুন কিছু ওই যে ভুল ধারণা, মিথ, যে এটা করা যাবে এটা করা যাবে না, ওই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একটা জিনিস কি, যে প্রথমে আপনাকে গুরুত্ব দিতে হবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আপনার যিনি সঙ্গী রয়েছেন তার যে মানসিক অবস্থা, সেটাকে আগে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এই বোঝার ক্ষেত্রে আমি যেটা মানে ফাইনালি মানে জাস্ট কনক্লুশন টানার জন্য, যে নতুন যারা একদম নতুন, পুরনো হলে তো আলাপ করলো বা এই ধারলো, কিন্তু আপনি যেটা বললেন যে একদম নতুন যারা, মানে যাদের একজন আগে থেকে অপরিচিত, তাদের ইয়েটা কেমন হতে পারে? সেক্ষেত্রে হয় কি, যে ধরুন প্রথম রাতে বা বাসর রাতেই আপনি হচ্ছে একজন মানুষকে জোর করে কখনোই উচিত না শারীরিক সম্পর্কে যাওয়া। এটা স্বাভাবিক, এটা এইভাবেই আমরা বলে থাকি বা এটা বুঝাই যায়। সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে প্রথম রাতে আপনারা গল্প করুন, দুজনের যে বিষয়গুলো আমরা বলি যে হচ্ছে স্টোরিগুলো, জীবনের তো অনেক গল্প থাকে, সেগুলো বলার চেষ্টা করুন। কোন জিনিসটা পছন্দ করছেন বা ভালো লাগছে বা ভালো লাগে না, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। যেমন হচ্ছে যে আমাদের একটা ভুল ধারণা আছে কি, যে পুরুষদের ক্ষেত্রে যেটা কাজ করে, অনেক পুরুষ, সব পুরুষ না, অনেক পুরুষের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে আমরা মুভি যখন দেখছি, সেটা হতে পারে পর্ন বা যে কোনো একটা মুভি দেখছি, সেখানে কিন্তু নায়ক বা নায়িকাদেরকে, বিশেষ করে চিত্রনায়িকাদেরকে এমন ভাবে সেখানে দেখানো হচ্ছে যে অনেক বেশি কিন্তু অ্যাট্রাকটিভ, আকর্ষণটা অনেক বেশি থাকে। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু বিশেষ অঙ্গের ক্ষেত্রে যদি আমরা আসি, বিশেষ করে আমরা যদি বলি যে বাহ্যিক দিক থেকে ব্রেস্টের ক্ষেত্রেও যদি আসি, সেটাকে কিন্তু খুব অনেকে মনে করে থাকে যে সেটার সাইজটা যদি বড় হয় তার মানে এটা হচ্ছে আকর্ষণীয় হবে, এবং এটা হচ্ছে আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রেও এটা হচ্ছে আপনার খুব বেশি উত্তেজনা তৈরি করবে। তবে এই জিনিসটা কিন্তু আসলে না, এই যে মিসকনসেপশন, এবং এটা থেকে দেখা যাচ্ছে যে পুরুষের মনের মধ্যে যদি এই কনসেপ্টটা থেকে থাকে, ভুল ধারণাটা থেকে থাকে, এবং স্ত্রীর মধ্যে যদি একবার সে বুঝতে পারে, ধরুন তার মধ্যে যদি এরকম একটা ধারণা ঢুকে যায় যে আমার হাজবেন্ড তো আমাকে পছন্দ করবে না, চিনে না, সে তার হাজবেন্ডকে চিনে না, কিন্তু আগে থেকেই তার মধ্যে একটা ভয় কাজ করছে যে আমার হাজবেন্ড হতে যাচ্ছে, সে যদি আমাকে না
পছন্দ করে বা তার যদি আমার শরীরের এই অংশটা যদি তার পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আমি কি করব? মানে এই যে ভয়গুলো, এই জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আলোচনা করে এবং অবশ্যই নিজেদের ভিতরে কথা আলোচনার বলে। কোনো বিকল্প নেই, এবং এটা অবশ্যই হাজবেন্ড ওয়াইফের মধ্যে। যখন তৃতীয় পক্ষ কখন দরকার, কাউন্সিলর কখন দরকার, যখন হচ্ছে নিজেদের মধ্যে জিনিসটা সমাধান হচ্ছে না। যখন নিজেদের মধ্যে হচ্ছে না, তখন অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে একজন তৃতীয় পক্ষের কাছে যেতে। তবে সেই ক্ষেত্রে পরিবার হচ্ছে, আমি বলি যে মানে ফার্স্ট ইনস্টিটিউশন, হ্যাঁ, প্রথম প্রতিষ্ঠান আমাদের শেখার। কিন্তু বিভিন্ন কারণে আমরা আসলে হচ্ছে এই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা বিব্রত বোধ করি। এখন হচ্ছে যে সবাই কিন্তু এটা চেষ্টা করছে। এখন হচ্ছে আমি মনে করি যে আমাদের দেশেও এখন এটা নিয়ে অনেক কাজ হচ্ছে, সবাই কথা বলছে। এটা একদিক থেকে আলহামদুলিল্লাহ মানে অনেক বড় একটা হচ্ছে প্লাস পয়েন্ট। আমাদের অনেকের মধ্যে যেমন ধরেন বিশেষ করে নতুন যারা বিয়ে করছে বা করবে, তাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে নারীর ভার্জিনিটির যে বিষয়টা নিয়ে। তো এই ভার্জিনিটির বিষয়টা আসলে কোনো, আমরা যেমন আপনার এটা নিয়ে কোনো আসলে ভুল থাকার অবকাশ, যারা ভুল, মানে এটা কোনো ভুল ধারণা আছে কিনা? আসলে প্রথম কথাই যদি বলি যে ভার্জিনিটির যে ব্যাপারটা, এটা মানে ভার্জিনিটি জিনিসটাই আসলে ভুল, পুরোটাই ভুল, ভ্রান্ত ধারণা। আমরা বলছি না যে ভার্জিন কিনা, হ্যাঁ, সো ভার্জিন কিনা এটা আসলে বুঝার কোনো ওয়ে নেই। আমরা যদি বলে থাকি যে মানে বাংলায় অনেকে বলে সতী কিনা বা সতীচ্ছেদ, এই যে ব্যাপারটা, ভার্জিনিটি কখন হচ্ছে ভার্জিনিটির প্রশ্ন আসে বা ভার্জিনিটি নিয়ে আমাদের দেশে যে বিষয়গুলো আছে, যে ভুল ধারণাগুলো, সেটা হচ্ছে যে যখন একজন মহিলা বা নারী যখন সে হচ্ছে শারীরিক সম্পর্কে যাচ্ছে, তখন হচ্ছে তার যোনিপথ থেকে রক্ত বের হচ্ছে, এবং সেটা যদি হয়ে থাকে তার মানে সে হচ্ছে ভার্জিন। এইটা হচ্ছে ভ্রান্ত ধারণা এবং এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ নারীর যখন আমরা যোনিপথের কথা চিন্তা করছি, বাহিরের দিক থেকে ভালভা থাকছে, তারপরে হচ্ছে ভ্যাজাইনা, ভিতরের যে যোনিপথটা। তো সেই ক্ষেত্রে হয় কি যে ওখানে একটা হাইমেন নামক একটা পর্দা থাকে, এবং সেটা একদম ইলাস্টিক জাতীয়, একটা রাবারের মতো, এবং সেই হাইমেনটা খুবই পাতলা একটা পর্দা, টিস্যুর মতো। সেটা কিন্তু বিভিন্ন কারণে আপনার ছিঁড়ে যেতে পারে। সেটা যেমন যারা সাইক্লিং করছে, সাঁতার কাটছে, নাচের অনুষ্ঠান করছে বা ডান্স, মানে অর্থাৎ এটা শুধু যে আপনার সহবাসের মাধ্যমে ছিঁড়ে যাবে বা ব্লিডিং হবে এরকম না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এটা সহবাসের ফলেই যে ব্লিডিং হবে তা কিন্তু না। এমন অনেক গবেষণা আছে, বিশেষ করে আমাদের দেশে তো গবেষণা এই বিষয়গুলো নিয়ে কম বা খুবই কম পরিসরে আমরা জেনে থাকি, কিন্তু বাহিরের দেশে বা বিদেশে কিন্তু এই জিনিসগুলো নিয়ে গবেষণা আছে। এবং এটাও আছে যে এমন সেক্সুয়াল ওয়ার্কার যারা হচ্ছে হয়তোবা অনেকবার সহবাসে অ্যাক্টিভ বা সহবাস করেছে, কিন্তু তাদের সাথে যখন আবার কোনো পুরুষ সহবাসে যাচ্ছে, কোনো ব্লিডিংও হচ্ছে না, কোনো রক্ত বের হচ্ছে না, এবং তার যোনিপথ কিন্তু একদমই শক্ত, যেটা কিনা ওই যে আমরা বলি না লুজ ভ্যাজাইনা বা টাইট ভ্যাজাইনা, এই যে একটা ভ্রান্ত ধারণা। তো যে কিনা হচ্ছে অনেকবার, একজন নারী যদি অনেকবার সহবাসে তার অভ্যস্ত হয়ে থাকে, তারপরেও কিন্তু তার যোনিপথ টাইট হতে পারে। আবার হচ্ছে হাইমেনের যে ব্যাপারটা বা ভার্জিনিটির যে ব্যাপারটা, এটা আপনার হচ্ছে সহবাসের, বরং সহবাসের সময় এটা কখনোই আসলে যে ব্লিডিং এর যে ব্যাপারটা, এটা ব্লিডিংটা খুবই কম স্ত্রী বা নারীর ক্ষেত্রে হয়ে থাকে, কারণ হাইমেনটা হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা যদি অ্যানাটমিক্যাল কথা বলে থাকি, আমাদের শারীরিক যে অবকাঠামো বা গঠন, কিছু হাইমেন থাকে আপনার সেখানে এরকম যে পর্দাটা, সেখানে ছোট 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 ছিদ্রের মতো। কিছু হাইমেন থাকে অর্ধেক উপরে থাকে না, নিচে কিছুটা থাকে। আবার কিছু থাকে হচ্ছে আপনার একদম ছড়ানো ছিটানো। তো হাইমেনের না অনেক ধরনের প্রকারভেদ আছে। তো এটা এরকম না যে একটা পর্দা আমি এইভাবে দিলাম, ধরুন এইভাবে মনে করলাম এটা হাইমেন, আর এখানে হচ্ছে যদি আমি পুরুষ লিঙ্গ প্রবেশ করাই জায়গাটা ফেটে গেল, কখনোই কিন্তু এরকম না। এটা অবশ্যই এখানে ফাঁকা থাকছে, ইলাস্টিসিটি থাকছে। তো এখানে এটা আসলে নির্ভর করছে, মানে এটা একটা মোটামুটি মানে জনশ্রুত একটা বিষয়, কিন্তু এটা নিয়ে আসলে আপনার এখনো সবাই এই বিষয়টা ভুল জানে, সবাই ওই ভার্জিনিটি। তো আমার কাছে মনে হয় যে মানে ভার্জিনিটি ওয়ার্ডটারই আসলে হচ্ছে কোনো ভ্যালুলেস। আমার কাছে মনে হয় যে আমরা যদি সতী বলে থাকি, এটা আসলে হচ্ছে, কারণ পুরুষদের ক্ষেত্রে আপনি যদি আসেন, অনেকে জিজ্ঞেস করে যে পুরুষদের ক্ষেত্রে বুঝার কি উপায়। স্ত্রীদের ক্ষেত্রে না হয় বুঝলাম যে হচ্ছে হাইমেন ছিঁড়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, সেই ক্ষেত্রে সে হচ্ছে সতী না, এটা একটা।
বা হচ্ছে মানে ব্লিডিংটা হলে সে ভার্জিন, পুরুষদের ক্ষেত্রে উপায় কি? আসলে নারী পুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা বুঝার নাও, আপনি যদি ওইভাবে চিন্তা করেন এটা আসলে মানে ভিত্তিহীন, আমার কাছে মনে হয় এটা ভিত্তিহীন। সবচেয়ে বড় যে জিনিসটা স্বামী স্ত্রীর মধ্যে বা যে কোনো দম্পতির ক্ষেত্রে সেটা হচ্ছে যে দুজনের প্রতি ভালোবাসা, বিশ্বাস, আস্থা, এই প্রত্যেকটা জিনিস থাকা উচিত, এবং পারস্পরিক মূল্যবোধ বা একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো থাকতে হবে। এটাই আসলে গুরুত্বপূর্ণ। এটা যখন থাকবে তখন আপনার বাহ্যিক বা এই যে শারীরিক যে বিষয়গুলো থাকে বা যৌন যে বিষয়গুলো থাকে এগুলো স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যায়। এগুলো আসলে খুব বেশি দাম্পত্য জীবনে প্রভাব ফেলে না। হ্যাঁ, ইতিবাচক একটা মনোভাব থাকতে হবে, তাহলে খুব বেশি সমস্যা হয় না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি যে আমাদের দর্শকদের এই বিষয়ে একটা বিস্তর যে ভুল ধারণা যাদের আছে তাদের এই ভুল ধারণাগুলো আসলে আমরা আজকে দূর করতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা বিষয়ে কথা বলতে পারার আসলে এই সৌভাগ্যে। আপনাকে আরো অসংখ্য ধন্যবাদ। আপনি এই এমন একটা বিষয় নিয়ে কাজ করছেন যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার, এবং মানুষের মধ্যে এত ভুল ধারণা, সেই ভুল ধারণাই নিয়ে যে আপনি এই যে কাজ করছেন অনেক বেশ কিছুদিন ধরে, এই জন্য এই সাহসিকতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেন সবসময় ভালো কাজ করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আশা করি আজকের বিষয়টা থেকে আপনাদের অনেক ভুল ধারণা কেটে যাবে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন সময়ের সঙ্গে থাকুন।